পিছন দিকে কেন এডিশনাল সেক্টরের পিছন দিকে কেন? না 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 ফ্রি আছে, কেউ কারো কামড়াচ্ছে না। সত্যি সত্যি ওটা জিজ্ঞাসা করে, মানে বন্যার যে সব ডুবে গেছে, মানে যারা একটু ইয়াং আছে তারা একটু জায়গা মানে যারা কোপারেটিভ এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব এই প্রকল্পের কর্মসূচি পরিচালক ডক্টর আবুল হাসানকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধারণা অর্থ কিভাবে আমরা সংগ্রহ করবো বিভিন্ন মন্ত্রণালয় থেকে তার কিছু কাগজপত্র এখানে দেওয়া হয়েছে, যেখানে আমরা বলেছি যে মোবাইল অ্যাপ্লিকেশন আইডিয়া ফর্ম, অর্থাৎ আমাদের এই মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো আমরা তৈরি করতে চাচ্ছি সকল মন্ত্রণালয়ের জন্য, সেগুলো ধারণা আমরা সামনে কীভাবে সংগ্রহ করবো তার আমাদের এর মধ্যে আছে। আরেকটি লিফলেট দেওয়া হচ্ছে আমাদের এই কর্মসূচি সম্পর্কে। আশা করি আমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় একটি প্রেজেন্টেশন দেবেন এবং আজকে যে কর্মসূচি সেই কর্মসূচির ব্রিফিং প্রদান করবেন। আমি এই পর্যায়ে মাননীয় সচিব মহোদয়কে অনুরোধ করছি তার প্রেজেন্টেশন ব্রিফিং করার জন্য। আমাদের সকল অতিরিক্ত সচিব মহোদয়গণ, যুগ্ম সচিব মহোদয়গণ, আমাদের বিসিসি, আমাদের বেসিসের কর্ণধার আছেন, আমাদের অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের সহকর্মী সহযোগী, বাইপাস 5টা তারপরে শুধু এটা একটা প্রথমেই দাওয়াত থাকলো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যেহেতু একেবারে নতুন কিছু বিষয় আপনাদের একটু বলতে চাই। হয়তো ধান ভানতে শিবের গীতের মতো হতে পারে, আবার নাও হতে পারে। অনগোয়িং কী কী আছে সেটা এখানে আপনারা দেখছেন। অনগোয়িং মন্ত্রণালয়ের আসল চালিকা শক্তি তারা। আগে আমরা ফোকাল পয়েন্ট বলতাম, এখন ইনোভেশন অফিসার বা যারা খুব মানে ইম্পর্টেন্ট লোক তারা এসছেন। সুতরাং তারা যদি একটু ফিরে গিয়ে আপনাদের সকল সহকর্মীকে বলেন তাহলে একটা মানসিক প্রস্তুতি থাকবে। যে কোনো জিনিস মানসিক প্রস্তুতি না থাকলে কিন্তু করা কঠিন হয়, সোজা হবে। দ্বিতীয় হচ্ছে আরেকটা কাজ আমরা করছি, লার্নিং অ্যান্ড আর্নিং। আমি খুব সংক্ষেপে বলছি, কারণ আমরা দেখেছি যে পাকিস্তানও মোর দেন $7 বিলিয়ন সফটওয়্যার রপ্তানি করে। ইন্ডিয়া 100 বিলিয়ন ছাড়িয়ে গেছে, ফিলিপিন 10 বিলিয়ন ছাড়িয়ে গেছে, আর শ্রীলঙ্কার কথা নাই বললাম। কিন্তু আমরা এখন এবার মাত্র 100 মিলিয়ন ক্রস করলাম। তো আমাদের আগানো দরকার, কিন্তু আমাদের আগানোর পথে বড় একটা বাধা হচ্ছে আমরা মাত্র 5,500 আইটি গ্রাজুয়েট তৈরি করি। এটা দিয়ে কিছুই হবে না।
আবার আমরা রাতারাতি কিন্তু সব জায়গায় ডিপার্টমেন্ট খুলবো না, আমি খুলতে পারবো না, আমি বললেও আমার কথা শুনবে না। যদিও আমরা প্রচেষ্টা চালাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা 250 মিলিয়ন এডুকেশন মিনিস্ট্রিতে যাবে, সবাই মিলে তদবির তাগিদা করছি যাতে কলেজগুলোতে খোলা যায়। সেটা করতেও কিন্তু সময় লাগবে। তাহলে আমরা কি বসে থাকবো? বসে থাকবো না। সেজন্য আমরা একটা নতুন বুদ্ধি আমরা বের করেছি, আমাদের মডেল, বাংলাদেশি মডেল। যদিও আমাকে সবাই বলছে, ইন্ডিয়ানরাও বলছে, অন্যরা বলছে তোমার এটা চলবে না, এটা পারবে না তারা, কিন্তু আমি মনে করি যে পারবে, না পারার কোনো কারণ নেই, এবং ইট ইজ ওয়ার্কিং। কিভাবে? সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে 45,000 লিটারেট হচ্ছে, আরও অন্য জায়গা থেকে কম্পিউটার লিটারেট হচ্ছে, তাদেরকে আমরা একটা ট্রেনিং দিচ্ছি, সেটাকে বলে ফ্রিল্যান্সার তৈরি করার ট্রেনিং। এই ফ্রিল্যান্সার ট্রেনিং মাত্র 5 দিনের ট্রেনিং দিই, এবং দিয়ে আমরা দেখছি মোটামুটি ভালো কাজ করছে। 10 to 15% লোক কাজ করতে পারে ফ্রিল্যান্সার। এই ফ্রিল্যান্সার যখন হয়ে যাচ্ছে, তাদেরকে আরেকটা ট্রেনিং আমরা দিচ্ছি, 2টা ট্রেনিং দিয়ে আমরা একটু ফাইন টিউনিং করছি কোর্সটাকে। সেটা হচ্ছে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রিনিয়র, মানে এন্টারপ্রিনিয়র বানাবো। কি করে বানাবো? আপনারা অনেকেই এন্টারপ্রিনিয়র বলেন, আমরা বাংলাদেশে সমস্যা আছে, হঠাৎ মনে পড়ে গ্রামের লেখাপড়া করা লোক। তো এন্টারপ্রিনিয়র আমরা বানাবো, কিভাবে করব? তাদের একটা ট্রেনিং দেব। আমরা দেখছি 5 দিনের প্রথম দিয়ে দেখছি হয় না, এখন 1 সপ্তাহের প্ল্যান করছি, আরও হয়তো বেশি দিতে হবে। 3টা জিনিস থাকবে, ইংলিশ, একটু হায়ার আইটি, এবং কিভাবে একটা বিজনেসকে খুলতে হয়। আমাদের খুব বড় আকারে সাহায্য করেছেন, আমি মনে করি বেসিস অলরেডি একটা গাইডলাইন মতো করেছে। এবং আর একটা জায়গা থেকে ডিসিসির এখানে নাই, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়নি না? হ্যাঁ, ডিসিসির প্রেসিডেন্ট মহোদয়, উনিও বেশ ভালোভাবে ইনিশিয়েটিভ নিয়ে এটা সাহায্য করছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সুতরাং এইটা আমরা করছি। তাহলে প্রথমে আইটি লিটারেট, তারপরে ফ্রিল্যান্সার, তারপরে এন্টারপ্রিনিয়র। আমরা প্রায় এ পর্যন্ত 80 জনকে এন্টারপ্রিনিয়র বানানোর ট্রেনিং দিয়েছি, এবং আমরা বলছি তুমি একা না, তুমি আরও 10, 15, 20, 100, 200 জনকে নিয়ে কাজ করো, তাহলে তোমার একটা এন্টারপ্রিনিয়র হয়ে যাবে। এরপরে আমরা প্রত্যেক জেলায় জেলায় যেতে চাচ্ছি, এবং জেলায় যেয়ে ট্রেনিং দেবো। আমরা মোটামুটি রেডি করে ফেলেছি, ফাইন্যান্সের কেউ আছেন কিনা যায় না, ফ্রিল্যান্সার টু এন্টারপ্রিনিয়র কর্মসূচি একটা দিয়ে রাখছি, তদবির তাগিদা করছি, পাশ হলে আমরা জাম্প করবো। এভরিথিং ইজ রেডি, কোর্স ডিজাইন রেডি, কারা মাস্টারি করবে তাও রেডি আছে। এরপরে হচ্ছে এই যে এন্টারপ্রিনিয়র হবে, এদেরকে আরেকটা ট্রেনিং দেবো, দিয়ে তাদেরকে বিপিও ইন্ডাস্ট্রি বানানোর জন্য উৎসাহিত করবো, বা সেই স্কিল দেওয়ার চেষ্টা করবো। এখানে আমাদের রেজা সাহেব আছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়েছি আমরা, সেখান থেকে আশা করি করবো, আর অন্য জায়গার থেকেও করবো, কিছু কিছু নিজেরা ট্রাই করবো। প্রথমেই ওয়ার্ল্ড ব্যাংক রাজি হবে না, সুতরাং প্রথমে আমাদের টাকা জোগাড় যন্ত্র করে নামতে হবে। তাহলে কি হচ্ছে? লিটারেট, ফ্রিল্যান্সার, এন্টারপ্রিনিয়র, এরপরে বিপিও ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানায় ছাড়বো, দেখা যাক হয় কিনা। আমরা সেকেন্ড স্টেজ শুরু করে দিয়েছি, পরের স্টেজ এখনো শুরু করি না। আপনাদের নলেজ থাকা দরকার, সাহস না থাকলে কিন্তু হয় না। আমরা একা একা যখন জঙ্গলের ভিতর দিয়ে যাই ভয় করে, একসাথে যদি 4-5 জন থাকে তাহলে কিন্তু ভয় করে না, তখন মনে হয় আমারা না ধরে ওরেই ধরবে, এরকম একটা কিছু মনে হয় নাকি? তো আমি চাই যে আপনাদের সাথে নিয়ে একসাথে মুভ করতে, তাহলে আমি একা একা সাহস পাবো না। আমার মন্ত্রণালয়, ছোট্ট মন্ত্রণালয়, ছোট্ট একটা টিম আর নতুন লোকজন, তাহলে এটা হচ্ছে লার্নিং এবং আর্নিং, বাট ইটস এ গ্রেট মডেল আমি মনে করছি। আমাদের তো কেউ পুরস্কার দেবে না শান্টিং ছাড়া, কিন্তু আমরা চেষ্টা করছি কি করা যায়। এরপরে হচ্ছে আইসিটিরও কিছু ট্রেনিং হচ্ছে, এটার কথা নাইবা বললাম। নেটওয়ার্কিং, এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক দরকার, বিজনেস, গভর্নমেন্ট এবং একাডেমিয়ার সাথে সম্পর্ক দরকার। খাতের করতে গেলে কিন্তু এমনি খাতির হয় না। আমরা দেখি নবীজির যদি কেউ জীবনী পড়েন, দেখবেন প্রায় সময় কেউ আসলে একটা গিফট দিয়ে দিত। তা আমরা ওইভাবে গিফট দিতে পারবো না, তো আমরা ভাবছি বিশ্ববিদ্যালয়ে কিছু ল্যাব বানিয়ে দিয়ে গিফট আকারে দেব। তো প্রথমে যেখানে হাইটেক পার্ক হচ্ছে সে এলাকায় ল্যাব বানাবো, যেমন যশোরে বানাবো, রাজশাহী বানাবো, সিলেটে বানাবো। তো এটা কম্পিউটিং বিভিন্ন নেটওয়ার্কিং ল্যাব হবে, তারপরে কি বলে ওই ফরেন্সিক ল্যাব হবে, তারপরে ভিএলএসআই ল্যাব, এই জাতীয়। সেটা আপনাদের কাছে শুনে নেবো, যারা বিশেষজ্ঞ আছে, কাজ চলছে, চিন্তাভাবনা চলছে, টাকা পয়সা জোগাড় হয়ে গেছে মোটামুটি বলা যেতে পারে। এই ল্যাবগুলো আমরা করতে চাই যাতে শিক্ষার্থীরা ওখানে কাজ করতে পারে, এবং শিক্ষার্থী ছাড়াও বাইরের যারা আছে, যারা আইটি গ্র্যাজুয়েট না, তারাও যেন এসে এখানে কাজ করতে পারে। সেই জন্য আমরা গতদিন বসছিলাম 100টা বিশ্ববিদ্যালয়ের আইটি ডিপার্টমেন্টাল হেড কিংবা ডিন এবং অন্য আরেকজন টিচারের সাথে আমরা ইউজিসিতে বসেছিলাম, বসে একটা ওয়ার্কশপ করেছি। এটা রেজা সাহেব তার আইসিটি লেভারেজিং প্রজেক্ট থেকে করেছেন। কেন করেছি? যে ওনারা যেন এই যারা আইটি গ্র্যাজুয়েট তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, আমরা টাকা পয়সা দেবো, বাট তারা তাদের মেধা দেবে, শ্রম দেবে, স্পেসটা দেবে, এই জন্য আমরা ব্যবস্থা করছি। এটা জনতা টাওয়ার জানেন, এটা সত্যি কথা বলাই ভালো, একটা মামলা হয়ে আটকে দিয়েছে।
আমরা চেষ্টা করছি মামলাটা ছাড়ানোর। এখান তো জোরাজোরি করতে পারবো না, এমন একটা ভেজালের লোকরা আগেই দিয়ে গেছে, এখন তো আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না। তবে আমরা যখন টের পেয়েছি সে একটা সাইনবোর্ড দিয়েছিল যেখানে দোকান ভাড়া দেওয়া হইবে, তখন বুঝতে পারছি 2 নম্বর পার্টি দোকান ভাড়া যখন দেবে টাকাটুকি নিয়ে পালাই চলে যাবে। তখন সাথে সাথে আমরা ক্যান্সেল করেছি, সাথে সাথে কিছু আমাদের লোকজনকে তাড়াহুড়ো করে বরাদ্দ দিয়ে ঢুকাই দিয়েছি। পরে মামলা করে তদবির তাকেদা করছে, তদবির তাকেদা আউট। প্রথমে কোনো বিশ্ববিদ্যালয়ে রাজি হয়নি। আমার নিজের বাড়ির কাছে আমি নিজে একটা বিশ্ববিদ্যালয়ে এসে আছি, কিন্তু তারাও রাজি হয়নি। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি তাদের রিকোয়েস্ট করছি, তারাও রাজি হয়নি। সিনেটে নিয়ে যেয়ে আউট করে দিয়েছে, কিন্তু রাজি হয়েছে চুয়েট। সেজন্য ওখানে আমরা একটা ইনকিউবেটর বানাচ্ছি, কিন্তু আমাদের হিসাব কিতাব করে দেখি যে 60 কোটি টাকা লাগে। তখন বিপদে পড়ে গেছে, তারপরে হাত পায়ে ধরছি, ওয়ার্ল্ড ব্যাংকে গেছি, যে ওয়ার্ল্ড ব্যাংক রাজি হয়েছে। তারা চুয়েটে ইনকিউবেটরের বিষয়, ইনকিউবেটর কেন হবে? ছেলেমেয়েরা পাস করবে ওখানে আইটিতে বা অন্য সাবজেক্টে পাস করে তারা সাথে সাথে মার্কেটে এসে কিন্তু কাজ করতে পারে না, ইন্ডাস্ট্রি গড়তে পারে না। তারা ইনকিউবেটরে যাতে একটা তাহলে তারা সেখান থেকে তার ব্যবসাটাকে ডিফোটাই নিয়ে 1 বছর 2 বছর পরে তাকে ওখান থেকে আমরা বিদায় করে দেবো। সেই জন্য ইনকিউবেটর করে টেস্ট করতে সকল বিশ্ববিদ্যালয় করে বা আইটি পার্ক, আইটি ভিলেজ আমরা করতে চাই, কারণ আইটি পার্ক আমরা না। তারপরে আমরা বড় আকারে নেমে গেছি, কি এটা হচ্ছে প্রজেক্ট আকারে নিচ্ছি। সেটা একটা আছে ইনফরমেশন হাইওয়ে, এটা আমরা আসার আগে নিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান এদের সাথে কানেক্টিভিটি হবে। তার কারণ আমরা সাবমেরিন কেবলে কয়টা চলবে, কিন্তু আমাদের টেরেস্ট্রিয়াল কানেকশন দরকার, পুরো এশিয়ার সাথে দরকার। এটা আগামী ডিসেম্বরের দিকে মিটিং হবে একটা আজারবাইজানে, সেখানে আশা করছি আমরা যাব, দেখি কি করা যায়। মানে ল্যান্ডে আমাদের কানেকশন দরকার। চায়নার সাথে ইন্ডিয়ার আছে, কিন্তু আমাদের দেখা যায় যাদের গন্ডগোল তাদের সাথে আছে, আমাদের সাথে নাই। তো আমরা এটা করেছি, ইন্ডিয়ারা একটু টালবাহানা করছে, আমাদের প্রজেক্ট শেষ কিন্তু ডিসেম্বরে কাজ হয়ে যাবে, কিন্তু ওরা একটু দেরি করছে, ডিলে করছে। যাই হোক, তবু আমরা চেষ্টা করছি, আমরা ডেলিগেট পাঠিয়েছিলাম, আমরা 2-3 দিক থেকে কূটনৈতিক দিক থেকে আমরা চেষ্টা করবো, আশা করি হবে, কোনো অসুবিধা নাই। আর এটা হচ্ছে একটা মোটামুটি প্রজেক্ট 27-28 কোটি টাকার। এইটা হলে আমরা পঞ্চগড়ের ওইদিকে বড় একটা পার্ক করবো, হাইটেক পার্ক, যাতে নেপাল ভুটানে আমাদের লোকেরা টু অ্যান্ড ফ্রো করতে পারে। এরপর আরেকটা হচ্ছে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এটা রিকোয়েস্ট করে ধরে নিয়ে আসছি। রেজা সাহেব অনেক সিনিয়র অফিসার পিছনে বসছে, উনি যেহেতু এর আগে একটা অভিজ্ঞতা আছে সেজন্য ওনাকে রিকোয়েস্ট করে উনি আসছেন, এসে কাজটা করছে। আমার মনে হয় সুন্দরভাবে করার চেষ্টা করছে। এটা বিগ থিঙ্কিং আছে, বড় আকারে ট্রেনিং হবে। আমরা কিছু কোম্পানিকে আমরা বলবো তোমরা রিক্রুট করো, তোমাদের লোককে রিক্রুট করো, আমি তোমাদের লোককে টাকা দিয়ে দেবো, ট্রেনিং তোমরা কি দেবা তোমরা দেবা, বাট আমরা টাকা পয়সা দিয়ে দেবো, সব খরচ খরচা সরকারের, কিন্তু রিক্রুট তুমি করবা, 2 বছর তার চাকরি দিতে হবে, যাতে এই কোম্পানি ওই ইনফরমেশন হাইওয়ে ঝামেলা ছিল সেগুলো ছাড়াই করে এখন একটু ছাড়িয়ে নিয়েছি। তারপরেও একটু ধীর গতি আছে, তবু আমরা চেষ্টা করছি দ্রুত গতিতে এটা করানোর জন্য। আশা করি ঠিক হয়ে যাবে। প্রথম থেকে ঝামেলা হলে যা হয় সেটা চলছে একটা প্রকল্প। তারপরে বিসিসির ইনফ্রাস্ট্রাকচার, বসবাসের জায়গা নেই, এখানে যাতে সব ডাইরেক্টরেটগুলো সবগুলো এই বিসিসিতে হয়, 15 তলার ডিজাইন আছে। আমরা বলছি যে দেরি করে লাভ নেই, বারবার খুঁটুর কাটার করে এখানে অসুবিধা। সেটা ইউএস স্ট্রেংথেনিং করা দরকার, একটা প্রকল্প নেওয়া দরকার লোকাল গভর্নমেন্ট থেকে। কেন দরকার? আমি যে বলেছি যে ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনিউর, তারপরে বিপিও ইন্ডাস্ট্রি, এটা প্রথমে ঢাকা, তারপরে জেলায় আমরা চলে গেছি, জেলার পরে উপজেলাতে যাচ্ছি তাড়াতাড়ি, উপজেলার পরে ইউনিয়নে আমরা যাব। ইউনিয়নে যে ইউনিয়ন ইনফরমেশন সেন্টার, বিপিওর ছোটখাটো বিপিওর একটা জায়গা হবে 4500, ওই জায়গা থেকে টাকা আয় করতে পারে। কেমন? তাহলে এই জন্য স্ট্রেংথেনিং এর একটা প্রজেক্ট দরকার, ওখানে যাতে একটু হাই এন্ড কম্পিউটার থাকে, কানেক্টিভিটি, ফাইবার অপটিক্স থাকে, সেসবের জন্য নেওয়া দরকার। আমি অবশ্যই চেষ্টা করছি এর ভিতরে টাকাটুকি জোগাড় করা, অলরেডি জোগাড় যন্ত্র করছি। 2 দিকের আপনি একটু মনে রাখেন, সচিব সাহেবের একটু রাজি করেন, যদি মনে করেন আমি যে রিকোয়েস্ট করে আসবো। কিন্তু আমি এর আগে বলেছিলাম, কিন্তু কাজ হয়নি, এখন আশা করি হবে। কালিয়াকৈর হাইটেক পার্ক 232 একরের বড় আকারের, আমি বলছি এটা স্পেশালি একটু বলছি, কারণ এখানে আমরা আবার ইস্যু করেছি, একটু সমস্যা ছিল। দেখা যাক আমরা এখানে যদি লোকজনকে আনতে পারি দেশি বিদেশি, তাহলে বহু লোকের হাজার কোটি টাকা এখান থেকে আয় হবে, আমি মনে করি এবার হবে। তারপরে আরেকটা জিনিস, বাড়ি বসে পড়ালোক একটা দিয়েছে, অনেকে আপত্তি করে, কিন্তু এটা কেন করছে? তার কারণ আমরা সরকার একা কতদূর পারবে, কিন্তু এনজিওকে ট্রিগার করা দরকার, এনজিওকে ট্রিগার করা দরকার, যাতে এনজিওরা যে ছাগলে মুড়ি বাজায়, চিড়ে বাজায়, এইসব যে টাকা পয়সা লোন দেয়, এ না দিয়ে তারা যাতে কম্পিউটারে লোন দেয়, এই জন্য পারে। এবং আমরা একটা এনজিওকে পটাই রাজি করছি, এবং আমার মনে হয় ভালো কাজ করছে, তারা এখন এর ভিতরে ঢুকে গেছে। সেটা হচ্ছে টিএমএসএস, ঠেঙ্গামারা, আপনারা চেনেন কিনা? ঠিক আছেন কিনা ম্যাডাম? দাওয়াত দেননি না?
আমার মনে হচ্ছে যে এটা খুব ভালো করবে। এই নামটা কি দেখার পর মনে হতে পারে যে সুবিধা না, বড় লোক মানে যার জ্ঞান আছে, যার পয়সা আছে, গ্রামের লোকের বলে MOOC। এটা হচ্ছে মাস অনলাইন ওপেন কোর্স। আপনার অনলাইনে ঢুকে থাকবেন আছে, এই দিকে আমাদের যেটা এরপরে আমরা এরপর সেন্সিটাইজেশন মিটিং মুখের ভিতরে আমাদের নামতে হবে নতুন এটা মুখ এবং সফটওয়্যার থেকে মডুল বলে MWDLE। পাইপলাইনে কিছু প্রজেক্ট আছে, তার যে একটা কথা বলি, একটা আছে ওয়ান উইমেন মানে ওয়ান ফ্যামিলি ওয়ান উইমেন একটু ডাইরেক্ট। সেটা কেমন? সেটা প্রত্যেক পরিবারে আমরা একজন মহিলাকে আমরা এখন আমাদের দেশে দেখছি আমাদের 6% পার্টিসিপেশন মহিলা, ইন্ডিয়াতে 66%, আমরা পিছনে আছি। সেটা জিওবির টাকা দিয়ে নামবো ইনশাআল্লাহ, নামার পরে তারপরে সবাই আসবে আশা করা যায়। সুতরাং এটা আপনাদের একটু জানা রাখলাম, ভেরি ইন্টারেস্টিং। আমি মনে করি এটা আমাদের ব্রেন চাইল্ড, বাট আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ভেরি ওয়েল। 4th ইয়ার ডিটেশন যেখানে অ্যাওয়ার্ডটা মহিলাদের ওয়ার্ড আছে, পুরুষের ওয়ার্ড আছে, আমি দেখলাম সুন্দর প্লি। আমি বললাম ভাই আমাকে দাও না কেন, এখানে লোকজনের ট্রেনিং দিয়ে বসে দেবে, একপাশে মহিলা একপাশে পুরুষ, তারা এখানে ফ্রিল্যান্সিং করবে, সুন্দর ট্রেনিং ফুল বাগান করে দেবো। ওরা রাজি হয়েছে, লিখেছি, দেখে আমি ল্যান্ড মিনিস্ট্রি যদি পাই খাস ল্যান্ডে বিল্ডিং ভেঙে ফেলছিল, জমি আসতে খাস এই যে সব এত কিছু বললাম, এর সবগুলো কিন্তু মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকাই দেবে। কেন ঢুকাই দেওয়া যায়? এই সব প্রচেষ্টার ভিতর দিয়ে কিন্তু আমরা ফাইনালি মোবাইল অ্যাপস বানাতে পারি, ওই হাইটেক পার্কও বানাতে পারি, এন্টারপ্রেনিউর হিসেবে বানাতে পারি, বানিয়ে বিদেশে রপ্তানি করে দেশের সার্ভিসগুলো অনুরোধ করা আছে। আপনারা যদি সবাই যে যেখানে আছেন প্রত্যেক মিনিস্ট্রি বেশি দরকার নেই, একটা করে মোবাইল অ্যাপস যদি বানানো তাহলে ভালো। এক কি করে আমরা সহযোগিতা করবো বানানো? 1 নম্বর সহযোগিতা যেটা দরকার, প্রথমে কোনো আমরা বলছি যে না কোনো অসুবিধা নেই, আমরা লক্ষ্য একটা খারাপ না, এখন দেখা যাচ্ছে মোটামুটি পূর্ণ সহযোগিতা। ওনাদের তো আমাদের কাছে এসে লাভ হয় না, তার কারণ টাকা ওনাদের খরচ করতে হয়, তো গাড়ি টাড়িতে মাঝে মাঝে চড়ি, সুতরাং লাভ ওনাদের নেই, বরং আমাদেরই লাভ। তো সেই জন্যই বলছি যে আসেন ওই মন্ত্রণালয়ে আমরা নিয়ে যাবো, সে একটা ডেট একটা ওয়ার্কশপ মতো করবো। সেই ওয়ার্কশপ হবে আইডিয়া জেনারেশন বা আইডিয়া ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। সেদিন আমরা আইডিয়া করব কি কি বিষয়ে আমরা অ্যাপস বানাবো ওই ডিপার্টমেন্টে। ঠিক আছে না? স্লাইড আছে? ও আচ্ছা, বুঝতে পারিনি, সরি। তাহলে এই ডিমান্ডও ক্রিয়েট হবে, আবার অ্যাওয়ারনেসও ক্রিয়েট হবে, আবার ওনারা মাথা খাটাবেন। আপনারা আজকে থেকে যে যদি চিন্তা করেন শুয়ে অনেক সুন্দর অ্যাপস করা যেতে পারে। প্রথম দিকে আমাকে ধরছিল, আমরা প্রথমে মহিলা বিষয়ক কর্মকর্তাদের সাথে একটা পরীক্ষামূলক একটা করেছিলাম। তা আমি বললাম যে কী করা যেতে পারে? স্যার বললো কী? তা আমি প্রথমে বক্তৃতা দিলাম, দেখেন আপনার হাজব্যান্ড আছে, সে যদি অন্য মহিলার সাথে ফুসফুস করে, তাহলে আমরা এমন একটা জিনিস বানাই দিতে পারবো, রাস্তায় একজন দেখলো খালি মোবাইল একটা বাটনে টিপ দেবে, দিলে ওই ছবি সহ চলে যাবে আপনার কাছে, আপনি দেখবেন কার সাথে কথা বলছে, বাসায় এসে মিথ্যা কথা বললে ধরে ফেলে দেবেন। আসলে কিন্তু সম্ভব, কঠিন কিছু না। তার মানে প্রথমে আইডিয়াটা ডেভেলপ করা, তারপরে আমার মনে হয় আমি বেশি বলবো না, আপনাদের বলতে হবে। এইসব টেকনিক্যাল বিষয় আপনারা বললেন না, বেশি বলবো না, আমি তাহলে একটুখানি বলে এখানে শেষ করি। মানে আমরা এমনি বুড়ো মানুষ, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম নাটক টাটক তখন বেশিরভাগ বুড়ো শিল্পীরা করতো, আমাদের মোটেই ভালো লাগতো না, মনে হচ্ছে বুড়াহারা কেন নিয়ে আসে। এখন আমরা বুড়াহারা হয়ে গেছে, এখন বাধ্য হয়ে আপনাদের সামনে হাজির হই, কিছু করার নেই। তো আর বেশিক্ষণ আমি বলতে চাই না, আমি মোটামুটি আর 1 মিনিটের ভিতরে শেষ করতে চাই। সেটা যেটা আপনাদের সহযোগিতা দরকার সেটা হচ্ছে যে সবাইকে সব অফিস থেকে আমরা যাব যে আইডিয়া জেনারেট করতে হবে, আইডিয়া জেনারেট করে তার সংকলন হবে, সংকলনে এইটা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে যাব, জেলায় জেলায় যাবো, বিশ্ববিদ্যালয়ে যাবো, জেলায় বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় আছে, তাদের বলবো দিস ইজ আওয়ার আইডিয়া, তোমরা ডেভেলপ করো, এবং তাদেরকে জাভা ট্রেনিং অন্য ট্রেনিং দিয়ে দেবো এটা ডেভেলপ করার জন্য যা দরকার। এছাড়া কোম্পানিকে, ওই যে ওনাদের কোম্পানি আছে ওনাদেরও রিকোয়েস্ট ওনারা করবেন, ওনাদেরও আছে এমসিসি, তারাও করবেন, বা অন্য যারা আছে তাদের প্রয়োজনে সবাইকে দেবো। বহু রকমের বুদ্ধি আছে, কিন্তু আমরা পলিটিশিয়ানদের সাথে বসতে পারি, আমরা যারা বাস স্ট্যান্ডে বসে তাদেরও করতে পারি, অনেক লোকের সাথে কত রকমের যে বুদ্ধি আছে, বুদ্ধির কোনো শেষ নেই। সেটা সেই ধরনের বুদ্ধি করে লোকজনকে এক জায়গায় বসায় দিয়ে সংযোগ স্থাপন করে দেওয়া যেতে পারে, যারা প্রোগ্রাম করে, যারা অ্যাপস ডেভেলপ করে তাদের সাথে, এবং ডোমেইন নলেজ আলাদের সাথে। আমি এখানে শেষ করতে চাই, অসময়ে আপনাদের ডাক দিয়েছি, তো আপনারা এসছেন মনোযোগ দিয়ে। আমি কিন্তু বুঝতে পারিনি এত লোক আসবে, আমার ধারণা ছিল যে বেশি লোক আসবে না, যেন আমিও খুব ভালো করে প্রস্তুতি নিইনি। আমি বলছি একটা বানিয়ে দেয়, অন্য সময় আমি নিজে বানাই, আজকে ওনারা বানাইছে, সেদিন দেখেন পরে টের পাইনি, কিন্তু পরে কি আছে ভিতরের দিকে ওনারা বানিয়ে দিয়েছে। আসলে আমার সন্দেহ ছিল আসবেন কিনা, তখন এখানে কেউ আসতে চায় না, কয়েকজনের পোস্টিং হলেও আসে না। আমার পরিচিত কয়েকজন আছে একসাথে চাকরি করছে, আমি বললাম আসো, আপনারা সাড়া দিয়েছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের সহযোগিতা। হতে পারে আপনারা জানেন বেসিস
আইসিটি মন্ত্রণালয়ের সাথে খুব কাছাকাছি কাজ করছে। এই সরকার দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যে যে ন্যাশনাল আইসিটি পলিসি পাস করা হয়েছে, সেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বেসিস একসাথে কাজ করেছে। এবং এছাড়া ই কমার্স পলিসি যেটা পাস হয়েছে সেটাও ড্রাফট বেসিসের সেখানে সহযোগিতা ছিল। এবং একইভাবে যে রিসেন্টলি যে 25,000 ওয়েবসাইট তৈরি হচ্ছে সকল মন্ত্রণালয়ে, সেখানেও আমরা A2I, আইসিটি মন্ত্রণালয় এবং বেসিস একসাথে কাজ করে এসেছি। আমি সচিব মহোদয়ের সাথে অ্যাড করতে চাই যে আসলে এই ফ্রিল্যান্সিং এন্টারপ্রেনারশিপ নিয়ে যে কাজগুলো হচ্ছে সেটা আমাদের দেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে কীরকম অবদান রাখতে পারে। আমরা একটা এক্সাম্পল দিই, আমাদের দেশে গত বছর আমরা $100 মিলিয়ন এক্সপোর্ট করেছি এবং আরও $40 মিলিয়ন এক্সপোর্ট হয়েছে, যেটা আমাদের দেশের আইসিটি প্রফেশনাল এবং ফ্রিল্যান্সাররা করেছে। আমরা গত 10 বছর লেগেছে আমাদের $100 মিলিয়ন পৌঁছতে। আমরা এখন বেসিস টার্গেট নিয়েছি যে আগামী 5 বছরে আমরা $1 বিলিয়ন রপ্তানিতে পৌঁছব এবং সেই সাথে আমরা আরও 1 লক্ষ আইটি এবং বিপিও প্রফেশনাল তৈরি করব এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই যে একটা এক্সাম্পল, যে এই যে ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু ঘরে বসে শুধুমাত্র একটা মোবাইল ইন্টারনেট কানেকশন এবং একটা ল্যাপটপ নিয়ে সে গ্রামে গঞ্জে থেকে মাসে অ্যাভারেজে $1,000 মার্কিন ইনকাম করছে, যেখানে আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম বছরে $1,000। এবং যারা ভালো ফ্রিল্যান্সিং বা আইটি প্রফেশনাল আছে তারা $3,000 থেকে $5,000 পর্যন্ত ইনকাম করছে এবং তারা যদি দেশের বাইরে যায় তাহলে সেই ক্ষেত্রে তারা আরও বেশি ইনকাম করছে। সো আমাদের দেশের বর্তমানে গ্রস ন্যাশনাল ইনকাম আছে $320 বিলিয়ন। আর আমাদের দেশে প্রায় 3 কোটি ছাত্ররা যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি এডুকেশনের মধ্যে আছে, যেটা আগামী 5 বছরে দ্বিগুণ বা 3 গুণে গিয়ে পৌঁছবে। সেখান থেকে মাত্র যদি 3 কোটি ছেলে মেয়েকে আমরা আইটি এবং বিপিওতে ট্রেনিং করতে পারি, করে আমাদের আইটি কোম্পানিগুলোতে কর্মসংস্থান করতে পারি অথবা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বা আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশে কাজ করতে পারে তারা, তাহলে এই 3 কোটি ছেলেমেয়েরা আমাদের দেশের জন্য $300 বিলিয়ন নিয়ে আসতে পারবে এবং এর ফলে আমাদের $320 বিলিয়ন এখন গ্রস ন্যাশনাল ইনকাম আছে, সেটা আমরা দ্বিগুণে নিয়ে যেতে পারবো। সো আমরা এই জন্যই বেসি তথ্য মন্ত্রণালয় এবং আপনারা যারা অন্যান্য মন্ত্রণালয় আছে আমরা একসাথে আছি। আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় মিস্টার রিজওয়ানুল হক, ডিরেক্টর সিম্ফনি, মিস্টার ইফতেখার হোসেন, হেড অফ মার্কেটিং নোকিয়া, মিস্টার কাজী মনিরুল কবির, কান্ট্রি কনসালটেন্ট গুগল। ঢাকা এবং চিটাগংয়ে স্ট্রিট ভিউ করে দিচ্ছেন জেলা পেশাত্রী, এবং ওনাদের রিকোয়েস্ট করছি সারা বাংলাদেশে স্ট্রিট ভিউ করে দিতে। আর ওনাদের সাথে আরও বড় কিছু হতে যাচ্ছে, ওনারা বলছে যে ইন্ডিয়াতে $1 বিলিয়ন দিয়ে। সবাই কিন্তু চিন্তা হবে আমার অফিসারকে এক একজন এক একদিকে সাহায্য করলে অল্প টাকায় বেশি রেজাল্ট দিতে পারে। যেমন আমাদের মিডিয়াটিকে অ্যাট্রাক্ট করে না ভালো, কিন্তু অন্যরা অ্যাট্রাক্ট করে সহজে, এই জন্য সাথে নিয়ে আপনারা অনেক সময় দেখবেন যে আমি দেখছি রোজানো, হেড অফ ডিজিটাল সার্ভিস, রবি এক্সিয়াটা। পর্যায়ক্রমে সকল জায়গায় হবে। আপনাদের দাওয়াত থাকলো যার যেখানে বাড়ি সেই জায়গায় যদি কেউ আগ্রহ দেখান তাহলে কিন্তু আপনাদের আমরা ব্যবস্থা করতে পারবো। যদি একটু যোগাযোগ করেন আমাদের অফিসারদের সাথে, যার বাড়ি সেই মন্ত্রণালয় থেকে চেষ্টা করছি। আমি ক্লাসের ভিতরে আছি, কারণ ফাইল চলাচলের ভিতরে আছি, আশা করি দিতে পারবো। ঠিক আছে, নেক্সট। মিস্টার শামিম হাসান, প্রেসিডেন্ট, বেসিস। স্বামী বিষয়ে আমাদের অনেক সাহায্য আছে, সেখানে আমাদের যেতে হবে, ওগুলো কী করা একটু বোঝা দরকার, তাই না? তাহলে একটু মাথায় রাখেন। ওনাদের আরেকটা রিকোয়েস্ট করছি, আমরা ডিজিটাল ওয়ার্ল্ড আমরা যৌথভাবে বেসিসের সাথে করতে পারি কিনা, অনেক দরকার। আপনাদের পার্টনার আমরা বড় কথা সাজেশন থাকে, নতুন একটা জিনিস অনেকগুলো আমরা বলেছি। সব বিষয়ে আমি তো টেকনিক্যাল লোক না, অনেক কিছুই কিন্তু বুঝে নেয় বিষয়। আমার টিমের লোকেরা নতুন মন্ত্রণালয়, নতুন আমার এডিশনাল সেক্রেটারি সাহেব আছেন, উনি দেখি প্ল্যানিং খুব ভালো বোঝে, ওনার সব প্রজেক্ট পাস করেন, সাহায্য করেন, মেন হয়তো করেন উনি, মেন কর্মরা। 2001 থেকে বিভিন্ন রকম
মোবাইল ডেলিভারি সার্ভিসেস কাজ করে যাচ্ছি। ইদানিং অ্যাপসের উপর বেশ কিছু কাজ হচ্ছে। গত কয়েক বছর আমরা আইসিটি মিনিস্ট্রিতে যেটা দেখেছি, বিশেষ করে সচিব মহোদয়ের ইনিশিয়েটিভে অনেকগুলো মিটিং, অনেকগুলো সেমিনার, ওয়ার্কশপস, নলেজ শেয়ারিং সেশন এখানে হয়েছে। সেই সময়গুলোতে আমাদের একটা ইস্যু ছিল, আমরা বারে বারে দেখেছি যে অ্যাপ্লিকেশনের যদি কমার্শিয়ালাইজেশন না করা যায় তাহলে কোনো জিনিসেরই এখানে দেখেছি। যেমন আমাদের ফ্রিল্যান্সার যারা আছে সেখানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন তারা অ্যাপস বেচতে চায় বা সেটার ফান্ডিংটা পাওয়া একটা ইস্যু, তারপরে সেটা টাকা পাওয়া একটা ইস্যু, বিলিংয়ের একটা ইস্যু। আরেকটা জিনিস ছিল, গত প্রায় 8 মাসেও আমরা অনেকে সাপোর্ট করেছি, যেখানে বাংলাদেশে বলা হয়েছিল সেটার জন্য প্রায় 8 মাস আমাদেরকে অনেক ইনিশিয়েটিভ নিতে হয়েছে। ফাইনালি রিসেন্টলি বিটিআরসি 50 টাকা। আমি মহাপ্রসাদ একমত বিসিসের ধন্যবাদ জানাই আজকে প্রোগ্রাম পরিচালক স্যারকে। মেনলি কমার্শিয়ালাইজেশন ছাড়া কিন্তু ওরা বেঙ্গল একটা ব্যাংকিং সফটওয়্যার আমরা ক্রিয়েট করেছি 1999-এ। তখন যাত্রা শুরু করলাম, তখন অনেক বাধা ছিল, বাট এখন প্রায় 1400 ব্রাঞ্চে বাংলাদেশে চলছে। মোবাইল ব্যাংকিং আপনারা তো জানেন গত অক্টোবরে প্রায় 2000 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ে। এবং এই যাত্রা করতে যেটা আমরা একটি কথা বলবো মাত্র রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আমাদেরকে 2 বছর পিছিয়ে দিয়েছে। কারণ এটা ব্যাংকের মডেল ছিল, আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি, আমরা একটা স্টার্ট এজ অ্যান অ্যাপ্লিকেশন প্রোভাইডার, বাট একটা ব্যাংক ছাড়া আমরা স্টার্ট করতে পারিনি। বাট ফর্চুনেটলি এর মধ্যে প্রাইভেট সেক্টরের কিছু কিছু কাজ হয়তো পছন্দনীয় নয়, যেমন বিকাশকে হয়তো অনেকে পছন্দ করে না, কিন্তু এটা কিন্তু থামিয়ে রাখার বা কেউ ইচ্ছে করলে এটাকে বন্ধ করে দিতে পারে না, আছে এরকম কথা আমি শুনতে পাই। এবং তার পাশাপাশি আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসকে আইনগত কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টাটি সফল করেছি, অল্পদিনের মধ্যে সেটা ফাংশনিং শুরু করবে। আমি যে কথাটির জন্য এখানে প্রধানত মাইক নিয়ে কন্টেন্ট ইন্ডাস্ট্রির সাথে কাজ করতেছেন। মোবাইল কানেক্টিভিটি যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র কানেক্টিভিটি যেটা সারা বাংলাদেশকে কভার করে, সো ওনারা আসছেন। আপনি স্যার এইমাত্র ব্যান্ডউইথের প্রাইস কমানোর কথা বলছেন, আমি আসলে ওইটা নিয়ে কথা বলতে চাইছি, বাট ব্যান্ডউইথের কানেক্টিভিটি নিয়েও কাজ হচ্ছে। স্যার আমার কাছে মনে হয় যে টোটাল ইন্ডাস্ট্রি এই যে স্যার একটা কাস্টোডিয়ানশিপ দরকার, এবং আমার কাছে মনে হয় মিনিস্ট্রি অফ আইসিটি শুড বি দি কাস্টোডিয়ান অফ দি এন্টায়ার আইসিটি ড্রিভেন গ্রোথ। এটাকে আমরা অনেক সময় 2 বছর 3 বছর ধরে কিন্তু আমরা ট্রাই করছি। Somebody needs to step in and say this is our industry and we would drive this until we reach the target. থ্যাংক ইউ স্যার। বিষয়টা জানেন, বেশিরভাগ দেশে আইসিটি, ইনফরমেশন এবং টেলিকম একসাথে আছে। সার্ভিস সার্ভিসের দিক থেকে আমার মনে হয় ইন্ডিয়াতে আমরা আগালাম, আমি শিওর, আমি দেখেছি চেক করে, মাছ আহেড। কিন্তু ব্যান্ডউইথ এই দিক থেকে আমরা পিছনে আছি, এটা আমি নিজে আমার অ্যাসেসমেন্ট। আমি নেপালের 200 কিলোমিটার 200 মাইল ভিতরে গেছি, দেখি যে দোকান থেকে ওয়াইফাই দেয়, মানে মুদিখানার দোকান সেখানে আছে। ওখানে হয়তো ওই পর্যটক ড্রাইভার সেজন্য একটা কারণ হতে পারে, কিন্তু এখানে এটা যে কারণে হয়েছে 3G আমরা তো অনেক দেরিতে পেলাম। তো আমার মনে হয় যে এখন দ্রুত আগামী আমরা বুঝতে পারবো ওয়ান অ্যাপ স্টোরস, এবং এটা কোনো অপারেটর কিংবা কোনো বেসিস কিংবা গুগল, মাইক্রোসফট ছাড়াও there should be more independent app store, যেমন ATL একটা অ্যাপ স্টোর তারা বলেছেন। সো উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভস। এবং গ্রামীণফোন আর ডিফারেন্ট ওয়েতে অ্যাপস কিনতে পারে, কারণ আমরা যদি তাদেরকে একটা স্পেসিফিক চ্যানেল দিয়ে দিই তখন ঝামেলা হয়ে যাবে, ছিল না। তো আমার মনে হয় যে আইসিটি মিনিস্ট্রি লাস্ট কয়েক মাসে অনেক কাজ করেছেন, এবং এটার হয়তো আলোচনা করা হলো যে ভবিষ্যতে আরো ফ্রিল্যান্সার যারা, বাট আমাদের এখানে ফ্রিল্যান্সিং আমরা যারা করি তাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে বাইরে থেকে টাকাটা আনা। কোনো সমস্যা নেই স্যার এই ব্যাপারে না শুনুন, আমি বলি এর ভিতরে কিন্তু ঢুকে দেখছি, এখন কোনো সমস্যা নেই, আপনি যদি বোঝেন। আমার স্যার আরেকটা বিষয় স্যার, আমাদের অনেক অ্যাপ্লিকেশন আছে, মানে আমার মিনিস্ট্রিতে আমি জানি স্যার, আমরা নিজেদের ডেভেলপ করা যেই অ্যাপ্লিকেশনগুলো স্যার আমাদের ফিল্ড লেভেলের পার্টিসিপেশনের অভাবে আমরা সার্ভিস দিতে পারছি না। এইটা স্যার আপনার আমাদের নাম্বার প্লেটের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং স্যার মোবাইল নাম্বার চেঞ্জ করা, এটা আমরা অলরেডি মোবাইল বেস করে থ্যাংক ইউ। এটা যে কেউ তার মোবাইল
সেই তারিখে এসিকে এ দিয়ে স্পেস দিয়ে ওই তারিখটা দিয়ে সেন্ড করলে 6969 নম্বর আমরা মনে হয় এখানে শেষ করতে পারি। অনেক কন্ট্রিবিউশন করছেন, আগামী দিনগুলোতে আমরা করবো। কোনো সন্দেহ নেই, আমাদের প্রত্যেক মিনিট করেন 40 জন ঠিক করবেন ফিল্ড এবং ঢাকা থেকে সব অফিসকে ব্যালেন্স করে মনে মনে ঠিক করেন। সেই সময় কিন্তু গেলে যাতে হাতের মাথায় আমরা পেয়ে যাই, কেমন? আগের থেকে বলা হবে, চিঠি দেওয়া হবে, হাসান সাহেব যোগাযোগ করবে, চিন্তার কোনো কারণ নেই। আরও একাধিকবার বসা হবে, দিস ইজ নট এইম। আর এরপরে এই কর্মসূচির পরে আমরা বড় আকারে প্রজেক্ট নেব, নিয়ে তারপরে 200 কোটি টাকার প্রজেক্ট করবো। রাইট আছে, মারা না যায়, এখানে আউট করে না দেয় সরকার, মারা ছোট জায়গায় আসি এখানে। এডিশনাল সাহেব আসে, আরো এডিশনাল সবাইকে সবাইকে অনেক সিনিয়র সবাই আমাদের সবাইকে বলেন না স্টেজে আসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব মহোদয়কে অনুরোধ করছি কাছে আসতে আগে আসেন, আগে আসেন, এখানে ভালো ইনশাআল্লাহ দাদা আসতেন। মেয়াদ হচ্ছে আগামী ডিসেম্বর পর্যন্ত, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। আমরা যদি দেখি যে ওই ডিসেম্বরের পরে আগামী জানুয়ারি 2015 সালের জানুয়ারি মাসটা আসলে কেমন হবে, যদি সেরকমভাবে যদি চিন্তা করি, তাহলে আমি বলতে পারবো যে আমরা একটা স্মার্ট গভর্নমেন্ট পেতে যাচ্ছি। আমরা প্রাথমিকভাবে আমি যদি সংক্ষেপে আমাদের কর্মসূচিগুলো কি কি নেওয়া হয়েছে আমি যদি জাস্ট বলি, আমাদের 8টা কার্যক্রম আছে এই পুরো প্রকল্পের আওতায়। প্রথম কার্যক্রম হচ্ছে যে নানান রকমের আইডিয়া করা, স্যার বলেছেন আগেও। আমরা এই প্রকল্পের আওতায় হয়তো আমরা 15 থেকে 20টা মন্ত্রণালয়ে যাব এবং অন্যান্য সকল মন্ত্রণালয়গুলোকে ইনভাইট করা হবে, যেখান থেকে তারা আসলে নানান রকমের মোবাইল অ্যাপ্লিকেশন বেসড নতুন ধরনের সার্ভিস কিভাবে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আইডিয়া নিয়ে বসবেন এবং আমাদেরকে বলবেন যে তারা কী রকমের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান। এটা হচ্ছে প্রথম কার্যক্রম। এবং দ্বিতীয় কার্যক্রম হচ্ছে এই যে যত আইডিয়াগুলো হলো এবং এগুলো উন্মুক্ত করে দেয় এবং সাধারণ জনগণ যারা নানান রকমের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নানান রকমের সার্ভিস পেতে চায়, তারাও বলবেন আসলে কী রকম সার্ভিস পেতে চান। সেই আইডিয়াগুলোকে নিয়ে একটা উন্মুক্ত প্রকাশনা করা হবে। ইন্ডাস্ট্রি যারা মোবাইল অ্যাপ্লিকেশন, আমাদের মতো কোম্পানি যারা রয়েছেন, তারা হচ্ছে নানান রকম মোবাইল অ্যাপ্লিকেশন যারা তৈরি করতে চান, তাদের প্রথম একটা নিড দাঁড়ায়, সেটা হচ্ছে আইডিয়া। তা আমরা চাই সেই আইডিয়াগুলো উন্মুক্ত করে দেওয়ার জন্য যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা যাতে এই আইডিয়াগুলো ব্যবহার করতে পারেন এবং নতুন নতুন সার্ভিস আমাদেরকে ইন্ট্রোডিউস করতে পারেন। আর তৃতীয়ত যেই প্রথম কাজটা করা হবে, সেটা তৃতীয়ত কার্যক্রম যেটা, সেটা হচ্ছে 7টা ডিভিশন এলাকায় 7টা বুট ক্যাম্প করা হবে। সেই বুট ক্যাম্পগুলো হচ্ছে যে যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে জড়িত বা প্রোগ্রামিংয়ের সাথে জড়িত, যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চান এবং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হতে চান, তাদেরকে নিয়ে সারা দিনব্যাপী বুট ক্যাম্প করা হবে। এটা একটা শুধুমাত্র সেন্সিটাইজেশন একটা ক্যাম্পের মতো হবে। এবং চতুর্থ কার্যক্রম যেটা, সেটা হচ্ছে যে কারিগরি আধেয় বা ডিজিটাল কন্টেন্ট, যারা মোবাইল অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হতে চান, তারা যাতে সকল ধরনের কারিগরি টেকনিক্যাল কন্টেন্টগুলো যাতে ওরা অ্যাভেলেবল পান, সেই কন্টেন্টগুলো ডেভেলপ করা হবে এবং সেটা বাংলায় হবে। আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেসব কন্টেন্টগুলো অ্যাভেলেবল ইন্টারনেটে, সেগুলো সবই হচ্ছে যে ইংরেজিতে, এবং আমাদের এই ইংরেজি কন্টেন্টগুলো ব্যবহার করতে নানা রকম অনেক অসুবিধা হয়। এবং যারা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তারা যাতে বাংলায় সহজবোধ্যভাবে প্রোগ্রামিংটাকে শিখতে পারেন, সেই জন্য বাংলায় কারিগরি কন্টেন্টগুলো ডেভেলপ করা হবে এই প্রকল্পের আওতায়। পঞ্চম হচ্ছে যে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, এই প্রকল্পের একটা বড় হার্ট, সেটা হচ্ছে যে 64 জেলায় যেই সব বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, সেখানে হচ্ছে যে 64টি আসলে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবং যাদের বেসিক প্রোগ্রামিং নলেজ আছে
তারা এই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রশিক্ষণ পাবে, একদম ইন্ডাস্ট্রি এক্সপার্ট। শুধু আমাদের দুটো কোম্পানি না, আমরা ইন্ডাস্ট্রির অন্যান্য যেসব কোম্পানি, সকল কোম্পানিকে ইনভাইট করছি, যাদের কারণে এটা দুটো কাজ হবে। একটা হবে একদম প্রান্তিক লেভেলের একজন স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী, তারা হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা তারা শিখতে পারবেন, এবং সেটা সরাসরি ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে হবে, এবং যেটা আসলে পুরোটাই আয়োজন করবে মন্ত্রণালয়। এবং ষষ্ঠ কার্যক্রম হচ্ছে এটা এই প্রকল্পের সবচেয়ে আরেকটি বড় কাজ, সেটা হচ্ছে যে সকল মন্ত্রণালয়ের অন্তত একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। আমরা ম্যাপ করেছি, আমরা একটা প্রাথমিক তালিকা তৈরি করেছি, এবং আমরা যে আগামীকালকে থেকে আসলে শুরু হচ্ছে আমাদের আইডিয়া কর্মশালাগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের। আমাদের প্রথমেই ব্যাংকিং সেক্টর দিয়ে শুরু হবে আগামীকালকে, এবং প্রত্যেক মন্ত্রণালয়ের অন্তত একটি মোবাইল অ্যাপ্লিকেশন, আমরা এই প্রকল্পের আওতায় 100টি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো। আমরা বলছিলাম না যে আগামী 2015 সালের জানুয়ারি মাসে আমরা একটা কানেক্টেড গভর্নমেন্ট বা একটা স্মার্ট গভর্নমেন্ট পেতে যাচ্ছি। এই সার্ভিসগুলো 100 রকমের সার্ভিস নিয়ে আসলে আমরা শুরু করছি শুধুমাত্র, এটা হচ্ছে যাত্রা শুরু, কিন্তু 1000 রকমের সার্ভিস হয়তো তৈরি হবে। এই 100 মোবাইল অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট সার্ভিসগুলো যখন আসবে তখন আসলে আরও ডিমান্ড তৈরি হবে, এবং সবাই নানা রকম মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করবে। এবং এই সমস্ত সত্যি কথা, এরকম ডায়নামিক এবং এরকম প্রম্পট ডিসিশন এবং এরকম ডেডিকেশন যা আমি রিয়েলি খুব কম দেখেছি, এবং আমি মনে করি তার যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং এই দেশটা আস্তে আস্তে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এবং যাবে, আজকের এই ঘটনায় কিন্তু তা প্রমাণ করে। কারণ গোটা বিশ্বের অর্থাৎ মডার্ন ওয়ার্ল্ডের দুইটা ইস্যুতে সবচেয়ে বেশি আপনার গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। কীভাবে নেশনকে কন্টেন্ট ডেভেলপ করে এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। তো আমি মনে করি আজকের এই যে মোবাইল অ্যাপস বা মোবাইল অ্যাপ্লিকেশনের আইসিটি মিনিস্ট্রি যে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং পাবলিক প্রাইভেট অর্থাৎ লাইক পিপিপি মডেলের মতো যে একটা মডেলে এগুচ্ছে, আমি মনে করি এটা একটা রিয়েলি একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং এই পদক্ষেপের মাধ্যমে এই প্রজেক্টগুলোতে কী কী কম্পোনেন্ট রয়েছে একটু আগে আমার কলিগ মিস্টার আবি ডিটেইলস আপনাদের সামনে তুলে ধরেছে, আমি রিপিট করতে চাই না। সেইখানে একটা কম্পোনেন্ট যেটা যে 64টা ডিস্ট্রিক্টে আপনার যে মোবাইল অ্যাপ্লিকেশনের মোবাইল অ্যাপসের উপরে যে ট্রেনিং, আমি মনে করি এটা সারা দেশে একটা ভাইব্রেন্ট সৃষ্টি হবে। এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো একটা গরিব দেশের সরকার যখন কোনো একটা ইনিশিয়েটিভ নেয়, অটোমেটিকলি তখন এটার গুরুত্ব কিন্তু ডিফারেন্ট লেভেলে গিয়ে দাঁড়ায়, যেটা ফ্যাক্ট। তো আমি মনে করি এই যে 64টা ডিস্ট্রিক্টের যে ইনিশিয়েটিভ নেয়, এটা বাংলাদেশে এটা প্রথম ফার্স্ট প্রজেক্ট ইন আওয়ার কান্ট্রি, যে আপনার এই যে মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে গ্রাসরুট লেভেলে জেলা পর্যায়ে আপনার লোকজনকে ইনভলভ করা, অ্যাওয়ারনেস সৃষ্টি করা, এবং তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং ট্রেনিংয়ের আউটপুটটা কী হবে সেটাও কিন্তু এই প্রজেক্টে আপনার একেবারে মানে টার্গেটও ঠিক করা হয়েছে। তো আমি মনে করি এটা একটা বিরাট মানে এটা একটা বড় ধরনের পদক্ষেপ। এবং আপনারা জানেন যে দেশে 16 কোটি লোকের 10.5 কোটি লোকের হাতে মোবাইল রয়েছে। সুতরাং মোবাইল এমন একটা টুলস যে সরকারের যে কোনো সার্ভিস আপনি সারা বাংলাদেশের মানুষের কাছে মুহূর্তের মধ্যে মোবাইলের মাধ্যমে আপনি পৌঁছে দিতে পারবেন, যেটা এত শক্তিশালী একটা মাধ্যম। এবং আইসিটি মিনিস্ট্রি সেটা অনেক অ্যানালাইসিস রিসার্চ করেই কিন্তু সেই প্রজেক্টটা নিয়েছে, এবং এই প্রজেক্টটাকে এখন ন্যাশনাল পর্যায়ে, পরবর্তীতে এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে কীভাবে বা আপনার মানে কীভাবে এটাকে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সচিব মহোদয় কিন্তু এখন থেকেই তার মাথার মধ্যে চিন্তাধারা রয়েছে, এবং আমি মনে করি যে এটা সম্ভব। এবং যে কোনো একটা সাকসেসের পিছনে সকলের কোঅপারেশন ছাড়া কিন্তু কোনো সাকসেস আনাই সম্ভব নয়। আজকে সকল যেভাবে আপনার পাবলিক প্রাইভেট সেক্টর থেকে ধরে সবাই যেভাবে এগিয়ে